আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের দারুণ একটা টপিক নিয়ে কথা বলবো। ইলেকট্রিক সার্কিট অ্যানালাইসিসের চ্যাপ্টার 4, বিশেষ করে 4.5 এবং 4.6 অংশে থাকা থেভনিন আর নর্টন থিওরেম নিয়ে আজ আমরা বিস্তারিত জানব। বিশাল আর জটিল সব ইলেকট্রিক্যাল সার্কিটকে কিভাবে খুব সহজেই সিম্পলিফাই করা যায় সেটাই মূলত আজ আমরা দেখব। এই থিওরেমগুলো সার্কিট সলভ করার পুরো ধারণাই একেবারে পাল্টে দেয়। চলুন শুরু করা যাক। আচ্ছা, মূল বিষয়ে ঢোকা যাক। ধরা যাক একটা বিশাল ফিক্সড সার্কিট নেটওয়ার্ক আছে। আমাদের দৈনন্দিন জীবনে আমরা যেমন বাড়ির প্লাগ পয়েন্টে কখনো ইস্ত্রি, কখনো টিভি, আবার কখনো হিটার লাগাই, ঠিক তেমনি সার্কিটেও যখন এই পরিবর্তনশীল লোড বা অ্যাপ্লায়েন্সগুলো যুক্ত করা হয়, তখন কি প্রতিবার পুরো সার্কিটটা নতুন করে গাণিতিক হিসাব করতে হবে? এটা তো রীতিমতো সময়ের একটা বিশাল অপচয়, তাই না? ঠিক এই প্যারাটা কমাতেই আমাদের আজকের থিওরেমগুলো কাজে আসবে। আজকে আমরা মূলত 5টি বিষয়ে কভার করব। 1. সার্কিট সহজ করার উপায়। 2. থেভেনিন থিওরেম কি। 3. ভি-থেভ এবং আর-থেভ নির্ণয়। 4. নর্টন থিওরেমের পরিচিতি। এবং 5. থেভেনিন আর নর্টনের সম্পর্ক। তো আমাদের প্রথম পর্ব, সার্কিট সহজ করার উপায়। ব্যাপারটা আসলে বেশ মজার। একটা সার্কিটে পরিবর্তনশীল লোড বাদে বাকি যে অপরিবর্তনশীল বা ফিক্সড অংশটুকু থাকে, সেটাকে আমরা একটা রহস্যময় ব্ল্যাক বক্স হিসেবে ধরে নিতে পারি। এই বক্সের ভেতরে যত জটিল লিনিয়ার সার্কিটই থাকুক না কেন, বক্সের বাইরে মাত্র দুটো টার্মিনাল থাকে, ধরা যাক এ আর বি। আর আমাদের ওই পরিবর্তনশীল লোডটি শুধু এই দুটো টার্মিনালের সাথেই যুক্ত থাকে। এর মানে হলো ওই বক্সের ভেতরে আসলে কি আছে সেটা নিয়ে আমাদের বারবার মাথা ঘামাতে হবে না। এবার আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে, থেভেনিন থিওরেম আসলে কি। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো, থেভেনিন থিওরেম বলছে যে ওই ব্ল্যাক বক্সের ভেতরের লিনিয়ার সার্কিটটা যতই জটিল হোক না কেন, পুরো জিনিসটাকে মাত্র দুটো কম্পোনেন্টে নামিয়ে আনা সম্ভব। হ্যাঁ, আসলেই তাই। শুধু একটা ভোল্টেজ সোর্স, যেটাকে আমরা বলি ভি-থিটা, আর ঠিক তার সাথে সিরিজে যুক্ত একটা মাত্র রেজিস্টার অর্থাৎ আর-থি। বিশাল এক সার্কিট নেটওয়ার্ক ম্যাজিকের মতো একদম সিম্পল একটা ইকুইভ্যালেন্ট বা সমতুল্য সার্কিটে পরিণত হয়ে যায়। আমাদের তৃতীয় পর্ব, এই ভি-থি আর আর-থি কিভাবে নির্ণয় করতে হয়। আর-থি-এইচ বের করার কাজটা বেশ সোজাসাপটা। প্রথম ধাপেই টার্মিনাল থেকে লোডটাকে সরিয়ে ফেলতে হবে। এরপর সার্কিটের ভেতরে থাকা সব ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে নিষ্ক্রিয় বা টার্ন অফ করতে হবে। মানে ভোল্টেজ সোর্স থাকলে সেটাকে 0 ভোল্ট বা শর্ট সার্কিট করতে হবে, আর কারেন্ট সোর্স থাকলে 0 অ্যাম্পিয়ার বা ওপেন সার্কিট করে দিতে হবে। তবে মনে রাখতে হবে, সার্কিটে যদি কোনো ডিপেন্ডেন্ট সোর্স থাকে সেগুলোকে কিন্তু ছোঁয়া যাবে না, ওগুলো ওরকমই থাকবে। এরপর টার্মিনাল দুটোর সমতুল্য রেজিস্ট্যান্স মেপে নিলেই আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত আর-থি-এইচ। এবার দেখা যাক ভি-থি-এইচ কিভাবে বের করা যায়। লোডটা আগের মতোই খোলা থাকবে, কিন্তু এবার ওই যে ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে আমরা বন্ধ করেছিলাম, সেগুলোকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। সোর্সগুলো অ্যাক্টিভ করার পর ওই খোলা টার্মিনাল এ আর বি এর দুই প্রান্তের ওপেন সার্কিট ভোল্টেজটা পরিমাপ করতে হবে। আর এই ভোল্টেজটাই হলো থেভেনিন ভোল্টেজ বা ভি-থি-এইচ। নোডাল অ্যানালাইসিস বা মেশ অ্যানালাইসিসের মতো আমাদের চেনা পদ্ধতিগুলো দিয়ে খুব ইজিলি এই ভোল্টেজটা বের করে ফেলা যায়। চলুন চলে যাই 4 নম্বর পর্বে, নর্টন থিওরেমের পরিচিতি। নর্টন থিওরেমকে আসলে থেভেনিনের একটা দারুণ অল্টারনেটিভ বলা যায়। একটু খেয়াল করলেই বোঝা যায়, থেভেনিন থিওরেমে আমরা সিরিজে ভোল্টেজ সোর্স ব্যবহার করেছিলাম, তাই না? কিন্তু নর্টনের ক্ষেত্রে তার বদলে একটা কারেন্ট সোর্স ব্যবহার করা হয়, যার নাম আইএন। আর এর সাথে রেজিস্টারটা এবার সিরিজে না থেকে সমান্তরাল বা প্যারালেলে যুক্ত থাকে, যাকে আমরা বলছি আর-এন। সহজ কথায় বিশাল সার্কিটটাকে এবার একটা কারেন্ট সোর্স আর একটা প্যারালেল রেজিস্টারে কনভার্ট করা হচ্ছে। তো এই নর্টন কারেন্ট বা আইএন বের করার প্রসেসটা থেভেনিনের চেয়ে একটু আলাদা। এখানে লোড সরিয়ে ফেলার পর টার্মিনাল এ আর বি কে ওপেন না রেখে স্রেফ একটা তার দিয়ে শর্ট সার্কিট করে দিতে হয়। আমরা জানি, শর্ট সার্কিট করলে কারেন্ট সবসময় সবচেয়ে কম বাধাযুক্ত পথটাই বেছে নেয়। এরপর ওই শর্ট সার্কিট করা তারের ভেতর দিয়ে টার্মিনাল এ থেকে বি এর দিকে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা হিসাব করতে হয়। আর এই শর্ট সার্কিট কারেন্টটাই হলো আমাদের আইএন। এবার আমাদের শেষ পর্ব, অর্থাৎ পর্ব 5, থেভেনিন আর নর্টনের মধ্যকার সম্পর্ক।
এখন এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো এদের কাঠামোগত তুলনা। বাম দিকে আছে থেভেনিন, যেখানে ভোল্টেজের সাথে রেজিস্ট্যান্স সিরিজে আছে, আর ডান দিকে নর্টন, যেখানে কারেন্ট সোর্সের সাথে রেজিস্ট্যান্স প্যারালালে আছে। এই দুই কাঠামোর মধ্যে একটা অসাধারণ সিমেট্রি বা সামঞ্জস্য আছে। এরা আসলে মুদ্রার এপিটোপিট, আর এই সামঞ্জস্যটাই সার্কিট ডিজাইনের ক্ষেত্রে অভাবনীয় সুবিধা এনে দেয়। এই সম্পর্কের প্রথম আর সবচেয়ে বড় প্রমাণ হল এদের রেজিস্ট্যান্স। দারুণ ব্যাপারটা হলো থেভেনিন রেজিস্ট্যান্স আর নর্টন রেজিস্ট্যান্স গাণিতিকভাবে একেবারে সমান, অর্থাৎ R3 = RN। এর মানে দাঁড়ায় কোনো একটা মেথডের জন্য রেজিস্ট্যান্স একবার বের করে ফেললে অন্য মেথডটার জন্য নতুন করে আর হিসাব করার কোনো দরকারই নেই, মানটা একদম হুবহু একই থাকবে। আর এই দুই থিওরেমের মধ্যে আসল যোগসূত্রটা তৈরি করে সোর্স ট্রান্সফরমেশন। ওহমের সূত্রটা মনে আছে তো? জাস্ট ওই সূত্র ব্যবহার করেই একটা ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে অন্যটায় অনায়াসে সুইচ করা যায়। যদি নর্টন কারেন্ট আর রেজিস্ট্যান্স জানা থাকে, তবে স্রেফ তাদের গুণ করে দিলেই 7N ভোল্টেজ বা VTH পাওয়া যাবে। ঠিক একইভাবে 7N ভোল্টেজকে রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করলে নর্টন কারেন্ট বা IN মিলে যাবে। এই ট্রিক্সটা সার্কিট সলভ করার কাজকে অবিশ্বাস্য রকমের ফাস্ট আর ইজি করে দেয়। এতক্ষণ ধরে আমরা যা কিছু দেখলাম তা মূলত ডিরেক্ট কারেন্ট বা ডিসি সার্কিটের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু একবার ভাবা যাক তো, যখন অল্টারনেটিং কারেন্ট বা এসি পাওয়ার নিয়ে কাজ করা হবে, তখন ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কের উপস্থিতিতে এই সহজ সমতুল্য সার্কিটগুলোর আচরণ কেমন হতে পারে? এসি ডোমেনে কি রেজিস্ট্যান্সের বদলে ইম্পিডেন্স ব্যবহার করেও এই একই ম্যাজিক দেখা সম্ভব? এই প্রশ্নটা আর ভাবনার খোরাকটা রেখে আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি। নতুন কোনো বিষয় নিয়ে জানার এই আগ্রহটা এভাবেই বজায় থাকুক।